এবারে কংগ্রেস নয়, মমতা দিদি হোক বিরোধী জোটের মুখ, এই কথাটা এতদিন পর্যন্ত শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বলছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের তরফ থেকেও এই কথাটাই বলা হচ্ছে, হোক হোক মমতা দিদি বিরোধী জোটের মুখ হোক। আর কংগ্রেস এখন বসে বসে ভাবছে, আরে আমি এবারে এই গোটা জিনিসটাকে কিভাবে সামলাই। কংগ্রেসের সাম্প্রতিককালে পরপর অনেকগুলো হারের পর দেখা যাচ্ছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোও এই কথা বলতে শুরু করেছে যে মমতা দিদিকেই বিরোধী জোটের মুখ আমরা করব। জিও জিও, এদিকে শরদ পাওয়ার বলছেন জিও, ওদিকে উদ্ধব ঠাকরে বলছেন জিও, ওদিকে আবার লালু প্রসাদ যাদব বলছেন জিও। সমাজবাদী পার্টি তো কবে থেকেই এক পা বাড়িয়েই রেখেছিল। আবার আরেকদিকে জগনমোহন রেড্ডি, যিনি এই বিরোধী জোটের মধ্যেই নেই এবং তিনি অফিসিয়ালি এখনো পর্যন্ত ঢুকেছেন এমন কোনো খবরও পাওয়া যাচ্ছে না, তিনিও সাইডলাইন থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ হোক হোক মমতা দিদি মুখ হোক, তাহলে কিন্তু আমিও আছি স্যার, দেখুন দেখুন এটাই আপনারা করুন। আর কংগ্রেসের ব্যাপারটা হচ্ছে যে কংগ্রেস এখনো বলে যাচ্ছে, চেষ্টা করছে যে না না তোমরা সবাই আমার পেছনে এসো, আমার সাথে দাঁড়াও, না না ঠিক আছে ঠিক আছে, আমি এখনো পর্যন্ত সামনে রয়েছি, আমি দেখে নেব, তোমরা আমার পেছনে এসে দাঁড়াও। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কি জাস্ট শুধুই কথার কথা, শুধু হাওয়া উঠেছে যে মমতা ব্যানার্জিকে মুখ করা হোক, নাকি কংগ্রেসকে সরিয়ে বিরোধী জোটের সামনে নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করা হোক, এই কথাটার মধ্যে বা এই দাবিটার মধ্যে কোনো মেরিট আছে? দেখুন, এখানে অঙ্কটা তো একেবারেই কোনো নতুন অঙ্ক নয়, বারবারই এই প্রশ্ন উঠে এসেছে, কংগ্রেস ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিজেপি ক্ষমতায় থাকুক বা না থাকুক, এই প্রশ্ন উঠে এসেছে যে মমতা ব্যানার্জিকে নিয়ে কি করা যাবে। কারণ তার শত্রুতা তো ভয়ঙ্কর বটেই, কিন্তু তার বন্ধুত্ব তার থেকেও বেশি ভয়ঙ্কর। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দিল্লি হচ্ছে একটা অধরা স্বপ্নের মতো, যতবারই তিনি হাত বাড়িয়েছেন ততবারই হাত পুড়েছে, ফিরে আসতে হয়েছে, কিন্তু তাতে না তার দিল্লি যাওয়ার আকাঙ্ক্ষা কমেছে, না তার কাছে যেটুকু রয়েছে সেটুকু নিয়ে তিনি খুশি বা সন্তুষ্ট থাকতে পেরেছেন। তবে মমতা ব্যানার্জির একারই যে দিল্লি যাওয়ার স্বপ্ন তা তো নয়, সবারই সেই স্বপ্ন আছে। দিল্লির নিশির ডাককে কেই বা অস্বীকার করতে পেরেছে? বলা যেতে পারে দিল্লির নিশির ডাককে একজন মাত্র ব্যক্তি অস্বীকার করতে পেরেছিলেন, আর তিনি হচ্ছেন উড়িষ্যার পূর্বতন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। তিনি দিল্লিকে খেলিয়েছেন বটে, তবে দিল্লি গিয়ে কখনোই খেলতে চাননি। এবং আপনি অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর দিকে যদি তাকান, তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, আর সেটা হচ্ছে তাদের প্রত্যেকেরই সূত্রপাত হয় একটি রাজনৈতিক দলের মধ্যে থেকে বেরিয়ে এসে, না হলে সেই রাজনৈতিক দলের বিরোধিতা করার মাধ্যমে তাদের অস্তিত্বের সূত্রপাত। আর সেই রাজনৈতিক দল হলো কংগ্রেস। আপনি দেখুন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস কেটে বের করে তবে তৈরি করেছেন, কংগ্রেসের পকেট কেটে তবে তার রাজনৈতিক জীবনের শুরু বা উত্থান বলা যেতে পারে। ওদিকে ওয়াইএসআর কংগ্রেস বলুন, এনসিপি বলুন শরদ পাওয়ারের, সেগুলোও কিন্তু কংগ্রেস কেটেই তৈরি হয়েছে। আবার বিরোধিতার ক্ষেত্রে বলা যেতে পারে আম আদমি পার্টি, তার জন্মটাই হচ্ছে একদম কংগ্রেসের বিরোধিতা করে। এখন বিষয়টা হচ্ছে এত কিছুর পরেও দাঁড়িয়েছে জাতীয় যে রাজনীতি, ন্যাশনাল লেভেলে দুটো মাত্র রাজনৈতিক দলেরই অস্তিত্ব থেকে গেছে, এক হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে বিজেপি। এর কারণ এই দুটো রাজনৈতিক দলের কাছে ন্যাশনাল লেভেলে, জাতীয় স্তরে যে পরিমাণ ভোট শেয়ার থাকে, অন্যান্য আঞ্চলিক বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েও সেই ভোট শেয়ারকে ছাপিয়ে যেতে পারে না, বা সেই বিরোধী রাজনৈতিক দলগুলো, আঞ্চলিক রাজনৈতিক দলগুলো কোনোদিনই নিজেদের সেভাবে একত্রিত করতে পারে না। এবং বিজেপি আর কংগ্রেসের কাছে যে পরিমাণ ভোট শেয়ার রয়েছে, যে পরিমাণ সিট রয়েছে, অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দল আঞ্চলিক, তাদের কাছে যা সিট রয়েছে সেটা কিন্তু ওদের ধারে কাছেও গিয়ে পৌঁছায় না রেসে। এখন তাহলে প্রশ্নটা হচ্ছে, এই যে কথাগুলো সামনে উঠে আসছে এখন, এর মধ্যে কতটা সারবত্তা আছে? আমরা সাম্প্রতিককালে তিনটি রাজনৈতিক অবস্থান বারবার দেখতে পেয়েছি। এক হচ্ছে, হয় তুমি আগে কংগ্রেস বা বিজেপির মধ্যে থেকে কাউকে বেছে নাও, না হলে তুমি পরে কংগ্রেস বা বিজেপির মধ্যে থেকে কাউকে বেছে নাও, আর তা না হলে তুমি একটা তৃতীয় ফ্রন্ট নিয়ে চিন্তা ভাবনা করো। এবার এইরকম একটা তৃতীয় ফ্রন্ট তৈরি করা, যেটার মধ্যে বিজেপিও নেই, কংগ্রেসও নেই, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে, আঞ্চলিক দলগুলি রয়েছে, এবং তারা সবাই একত্রিত হয়ে হাত ধরে ক্ষমতার প্যাঁচ পয়জার কষছে। এবং এই জিনিসটা আমরা বহুবার আমাদের দেশে দেখে ফেলেছি, এটা নতুন কোনো বিষয় নয়। প্রত্যেকবারই আমরা দেখি খাতায় কলমে দারুণ হিসাব করে থিওরি দেখিয়ে দেওয়া হয় যে এই এই রাজনৈতিক দল তারা একত্রিত হবে, প্রত্যেকের এত এত ভোট শেয়ার সেগুলো একসঙ্গে আসবে, এত এত আসন একসঙ্গে আসবে, তারপর আমরা ওদেরকে হারিয়ে দেব, তারপর আমরা ক্ষমতায় চলে আসব। দারুণ সুন্দর খাতায় কলমে সবটা দেখানো হয়, কিন্তু বাস্তবে সেটা যখনই এক্সিকিউট করতে যাওয়া হয়েছে তখনই কিন্তু রীতিমতো মুখ থুবড়ে পড়তে হয়েছে। তাহলে এবার আপনি প্রশ্ন করবেন, বিজেপিকে যদি না পোষায়, কংগ্রেসের ভাবগতিক যদি ঠিক না লাগে এবং তৃতীয় ফ্রন্টের যদি কোনো সাফল্য না আসে,
তাহলে সমীকরণটা কি? সমীকরণ বিরোধীরা একটা বের করেছে। গত দুটো বড় নির্বাচন যদি দেখেন তাহলে যে সমীকরণটা বসানোর বারবার চেষ্টা করা হয়েছে বা দাবি করা হয়েছে সেটা হচ্ছে তৃতীয় ফ্রন্ট নয়, একটা বিরোধী জোট হবে, বিজেপির বিরোধিতা হবে এবং তার মধ্যে কংগ্রেস থাকবে, কিন্তু কংগ্রেস সেই বিরোধী জোটের চালিকা শক্তি হবে না। কংগ্রেস আমি বিরোধীদের নেতা, আমি তোমাদের এগিয়ে নিয়ে যাব, আমি বিগ ব্রাদার, এই অ্যাটিটিউডটা কংগ্রেসকে থামাতে হবে। বরং অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল, আঞ্চলিক দল, তার নেতা বা নেত্রীকেই কিন্তু বিরোধী জোটের মুখ করা হবে, তিনি নেতৃত্ব দিয়ে এই বিরোধী জোটটাকে এগিয়ে নিয়ে যাবেন। এবার সেইটা করতে গিয়ে অনেকগুলো নাম অনেকবারই উঠে এসেছে। একটা খুব পুরনো স্লোগান ছিল, বাড়ি বাড়ি সবকি বাড়ি আপকি বাড়ি অটল বিহারী। তো সেই রকমই বিরোধী জোটের মধ্যে বাড়ি বাড়ি প্রত্যেকবার একজন একজন করে ওই বিরোধী জোটের মুখ হবেন, এই নামটা বারবার উঠে এসেছে। কখনো বলা হয়েছে শরদ পাওয়ার, কখনো বলা হয়েছে লালু প্রসাদ যাদব। এখন তারা দুজনেই অনেকটাই বয়স্ক, তাদের অনেক বয়স হয়ে গেছে, তো এখন ঠিক আছে তাদের বাদ দিয়ে অন্য কাউকে আনা হোক সামনে। মুলায়ম সিং যাদব এবং তার ছেলে অখিলেশ যাদবের নামও এর আগে উঠে এসেছে। ওদিকে অরবিন্দ কেজরিওয়ালের নামও উঠে এসেছে, কিন্তু বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, অরবিন্দ কেজরিওয়াল তো একটা ওই ছোট্ট জায়গার মুখ্যমন্ত্রী এবং তারই সঙ্গে তার রাজনৈতিক যে অভিজ্ঞতা, তার থেকে বেশি রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন আরো অনেক ব্যক্তি তো রয়েছেন বিরোধী জোটের মধ্যে। নীতিশ কুমারের নামও উঠে এসেছিল। নীতিশ কুমারের নাম তো আগেরবার সব থেকে আগে উঠে এসেছিল, তার ভাগ্যের শিকে একদম ছিঁড়েই যেত, তিনিই বিরোধী জোটের নেতা হতেন। কিন্তু বিরোধী আসনে বসতে হবে ভেবেই নীতিশ কুমার বড় বড় ভাষণ দিয়ে তারপর তো পালিয়ে গেলেন উল্টো দিকে। তো এইরকম ভাবে একজন একজন করে সবার নাম উঠে আসার পর এখন কাঁটাটা গিয়ে আটকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। নির্বাচনের ফলাফল বেরোনোর পরে তো রাহুল গান্ধীর নামও উঠে এসেছিল একবার, যে তাকেই নেতা করে এগোনো হবে। জানি না এখন তো হাতে গুনে বোধহয় হিসাবও পাওয়া যাবে না যে কত নম্বর বারের জন্য রাহুল গান্ধীকে আবার রাজনীতিবিদ নেতা হিসেবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করা হচ্ছিল। যাই হোক, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এতবার কেন উঠছে? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপছন্দ করতে পারেন, একেবারে সহ্য না করতে পারেন, কিন্তু তিনি চারটে জিনিস করেছেন, এটা ফ্যাক্ট, এটা কিন্তু একদম বাস্তব। কি কি চারটে জিনিস? এক হচ্ছে ইডি সিবিআই এর তাণ্ডব, তার দল তার দলের নেতানেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ, এত কিছু থাকার পরেও, এত ক্রাইসিস থাকার পরেও তিনি বিজেপিকে হারিয়েছেন, নিজের মুখ্যমন্ত্রিত্ব ধরে রেখেছেন, আরও বেশি আসনে তিনি পশ্চিমবঙ্গে জিতেছেন এবং বিজেপির ইলেকশন মেশিনারিকে নিজের রাজ্যে কিন্তু তিনি থামিয়ে দিতে পেরেছেন। দু নম্বর জিনিস যেটা তিনি করেছেন সেটা হচ্ছে অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক বিরোধী দল, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে বেশ একটা সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। আপনারা জানেন শরদ পাওয়ার বলুন, উদ্ধব ঠাকরে বলুন, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তার সঙ্গে সম্পর্ক ভালো। ওদিকে আপনি বলুন অরবিন্দ কেজরিওয়াল, তার সঙ্গে তো মমতা ব্যানার্জির সম্পর্ক বহুদিন ধরেই ভালো। অখিলেশ যাদবের সঙ্গে তো বহুদিন ধরেই তার মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই বেশ সুসম্পর্ক বজায় রেখেই চলছেন। এবার এখানে একটা বিষয় বলা যেতেই পারে যে যেহেতু কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি, জাতীয় রাজনৈতিক দল, এবং তাদের বিভিন্ন রাজ্যে এই বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়াই করতে হয়, নেগোসিয়েশন করতে হয়, তাই সেখানে অনেক তর্কাতর্কির জায়গা থাকে এবং সেখানে এত ভালো সম্পর্ক বজায় রাখা সম্ভব হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তার দল একটি রিজিয়নাল পলিটিক্যাল পার্টি, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এত বড়সড় জায়গায় রয়েছে এবং অন্যান্য জায়গায় এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদের কারোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী কোনো নেগোসিয়েশনে যেতে হয়নি, কোনো ঝগড়াঝাটি করতে হয়নি, সেই কারণেই তার এত সুসম্পর্ক বজায় থেকেছে, এত ঝগড়াঝাটি হয়নি, বরং সোহাগ ভালোবাসা এগুলো বেড়েছে। তো এটা একটা বিষয় হতে পারে, কিন্তু মোদ্দা কথা সম্পর্ক ভালো। তৃতীয় কথা, দেখুন সিটের বিচারে বিজেপি বা কংগ্রেসের ধারে কাছেও তৃণমূল কংগ্রেস নেই, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এতটা আসন রয়েছে, তার এতটা স্ট্রেংথ বা শক্তি রয়েছে, যেটা দিয়ে তিনি কিন্তু বিরোধী জোটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন। তার আওয়াজ শোনার মতো একটা জায়গা তৈরি হতে পারে, তার কথা শুনতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, এই স্ট্রেংথ কিন্তু তিনি তৈরি করতে পেরেছেন। তার কাছে এতগুলো আসন রয়েছে যেটা ম্যাটার করে, একেবারে নগণ্য কিন্তু সেটা নয়। এবং তার ওই আসন, ওই স্ট্রেংথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে আমি কারোর পাশে গিয়ে দাঁড়াবো, সেটাও যেমন ম্যাটার করবে। তিনি যদি বলেন আমি বিরোধী জোট থেকে সরে যাব আমার এই আসনগুলো নিয়ে, তাহলে সেটাও কিন্তু ম্যাটার করবে এবং তিনি সরে গেলে বিরোধী জোটের যে আওয়াজ সেটা দুর্বল হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের অত্যন্ত ভালো সম্পর্ক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অখিলেশ যাদবকে নিয়ে জোট থেকে বেরিয়ে চলে আসেন, তাহলে দুয়ে মিলে মোটামুটি যা আসন সংখ্যা হবে সেটা কিন্তু কংগ্রেসকে টক্কর দেবার মতো। এবং 4 নম্বর কাজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন, এটা একটু ব্যঙ্গাত্মক শুনতে লাগে, তবে এটাই একদম সত্যি কথা। আর সেটা হচ্ছে ভদ্রমহিলার ব্র্যান্ডই হচ্ছে বিরোধিতা করা। দেখুন, শাসক হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে কত নম্বর তিনি পেয়েছেন, আদৌ পাশ করেছেন কিনা সেই নিয়ে প্রশ্ন থাকতে পারে, টেনে টুনে পাশ করছেন কিনা এই নিয়ে একটা সন্দেহ তৈরি হতে পারে, কিন্তু বিরোধিতার নাম্বার যদি দিতে হয় তাহলে ভদ্রমহিলা একেবারে লেটার মার্কস নিয়ে পাশ করবেন, সেখানে কিন্তু কোনো সন্দেহ নেই। এবার তার সঙ্গে আপনি জুড়ে দিন কংগ্রেসের একটা দীর্ঘ ইতিহাস, তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, মানুষের ক্ষোভ, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে বিরোধিতা। বিজেপির বিরোধিতা করতে কংগ্রেস ব্যর্থ, এই কথাটা বারবার উঠে এসেছে। বিজেপির সঙ্গে কংগ্রেস 1-on-1 লড়াই করতে পারে না, তাদেরকে হারাতে পারে না, এই বক্তব্য বারবার উঠে এসেছে। এই সমস্তটা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের নেত্রী হবার জন্য, মুখ হবার জন্য একেবারে আইডিয়াল ক্যান্ডিডেট এই মুহূর্তে, এইরকম একটা ভাব প্রতিষ্ঠা করা হয়েছে। তবে সব জায়গাতেই কিন্তুর একটা বড় লেজুর রয়েছে। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন, তিনি যদি বিরোধী জোটের নেত্রী হন তাহলে তিনি কলকাতায় বসেই সব কাজ সামলে দেবেন, বিরোধী জোটকে সামলে দেবেন। আপাতত অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে, আঞ্চলিক দল, তারাও এই কথায় সায় দিচ্ছে এবং বলছেন হোক হোক। কিন্তু কংগ্রেস কি এর মধ্যে চুপ করে বসে রয়েছে? তা তো নয়। কংগ্রেসের তরফ থেকে পাল্টা চার্জ জানা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই বিরোধী জোটের মধ্যে ডাবল এজেন্ট হয়ে কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি পাঠিয়েছে এই বিরোধী জোটের মধ্যে বসে থেকে বিরোধী জোটকে ভাঙার জন্য, এখান থেকে কংগ্রেসকে বের করার জন্য। তারই সঙ্গে কংগ্রেসের তরফ থেকে পয়েন্ট আউট করা হচ্ছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সিভি আনন্দ বোসের সঙ্গে আবার বন্ধুত্ব করে নিয়েছেন। যে সিভি আনন্দ বোসকে তৃণমূলের তরফ থেকে বারবার বলা হয়েছে যে তিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন, বিজেপির প্রতিভূ, তিনি বিজেপির স্টুজ, সেই সিভি আনন্দ বোসও আবার বন্ধু তুমি কোথায় ছিলে এরকম একটা বার্তা দিয়েছেন। নতুন করে দুজনের মধ্যে হ্যান্ডশেক হয়েছে এবং আমরা আবার একসঙ্গে পথ চলবো, নতুন করে বন্ধুত্ব গড়ে তুলবো, এরকম একটা ইঙ্গিত সামনে রাখা হয়েছে। তাই কংগ্রেস যে চুপ করে বসে রয়েছে তাও কিন্তু নয়। মানে এখন কংগ্রেস ক্ষমতায় নেই, শাসকের আসনে তারা বসে নেই, এটা তারা মেনে নিয়েছে। কিন্তু বিরোধী জোট, বিরোধীদের যে আসন, সেখানেও নেতা হিসেবে বা মুখ হিসেবে কংগ্রেস থাকবে না, এই বিষয়টা কংগ্রেস কিন্তু অত সহজে মেনে নেবে বলে মনে হয় না। তারই সঙ্গে পরবর্তী লোকসভা নির্বাচন আসতে কিন্তু অনেকটা দেরি রয়েছে, তাই এবারের অধিবেশনে সেরকম ভাবে কিছুই ফাইনাল উঠে আসবে না। সেটা জানতে গেলে আলটিমেটলি কি সিদ্ধান্ত হলো সেটা জানার জন্য পরবর্তী অধিবেশন পর্যন্ত অপেক্ষাটুকু করতে হবে। এদিকে আবার আরো একটা কথা, একদম সামনেই যে নির্বাচন রয়েছে, পরের বছর নির্বাচন রয়েছে দিল্লিতে, যেখানে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু অলরেডি পরিষ্কার করে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে জোট করে তিনি মোটেই লড়াই করবেন না। যতই তিনি ইন্ডিয়া জোটের মধ্যে থাকুন, তিনি কংগ্রেসের সঙ্গে জোট করবেন না, কংগ্রেসের বিরোধিতাই করবেন। কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছে যে তারাও কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরছেন না। অতএব জটিলতা কিন্তু এখানেই শেষ, এমনটা একেবারেই বলা যায় না। কিন্তু এই মুহূর্তে এটা মানতেই হবে যে এই সমস্ত কিছুর মধ্যে আপাতত চুপচাপ বসে বসে মজা দেখার পরিস্থিতি যদি কারোর থেকে থাকে তাহলে সেটা হচ্ছে বিজেপির কাছে এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা ভাই বিরোধী জোটের মধ্যে যত বেশি খাওয়াখাওয়ি করবে, মারামারি করবে, কাকে সামনে রাখবে রাখবে না, কাকে কেটে বের করে দেবে দেবে না, এসব নিয়ে যত তোমরা লড়াই করবে, তত আগামী দিনে আমার চলার পথ মসৃণ হয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।